পুলিশ ফাইল। এত ভোরে আবার কে ফোন করলো? দেখো না কে ফোন করেছে, অত দেখো মেয়েই হয়তো ফোন করেছে। কে গো? জামাই ফোন করেছে। হ্যাঁ জামাই ফোন করেছে, দাও 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 দেখি দেখি। হ্যালো, হ্যাঁ বাবা বলো, এত ভোরে ফোন করেছো কেন? একটা খারাপ খবর আছে বাবা। খারাপ খবর? কি গো, কি খারাপ খবর? কি হয়েছে কি বাবা? আমার মেয়েটা কেমন আছে? সুমিতা কই? না ও ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই মানে কেন, কি হয়েছে কি? হ্যাঁ গো, কি হয়েছে সুমিতা? দাঁড়াও, কি হয়েছে বাবা? আমার মেয়েটা কেমন আছে বলো না। ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। কি? কি গো, বলো না কি হয়েছে? আমার মেয়ে কোথায়? মিথ্যা, গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। কি বলছো তুমি? ওটা দাও, আমাকে দাও। এসব তুমি কি বলছো বাবা? আমার মেয়ে এখন কোথায়? ও কেমন আছে? আমরা ওকে ফুলেশ্বর হাসপাতালে নিয়ে এসেছি, রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ গো, ওরা ওকে হাসপাতালে নিয়ে গেছে। আমার মেয়েটার কি হলো? বলো না, আমার মেয়েটার কি হলো? ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি ছেলেদেরকে এক্ষুনি ডাকো, আমি ওদেরকে নিয়ে এক্ষুনি ওখানে যাবো। তুমি তাড়াতাড়ি আমি যাচ্ছি। গলায় দড়ি দিয়ে চেষ্টা করেছে। বড় খোকা, বড় খোকা, বৌমা, বৌমা, তাড়াতাড়ি এখন দরজাটা খোলো। কি হয়েছে? কি হয়েছে মা? চিৎকার করছো কেন? ওরে ওরে, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? কি গো, সাত সকালে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হয়েছে নাকি? তোর বোন। কেন, বোনের কি হয়েছে? একটু আগে জামাই ফোন করেছিল। মা কাঁদবেন না, বলুন না কি হয়েছে। রাজা কি বললো? ও বললো সুনিতা নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কি বলছো মা? কি বলছো তুমি? মা ও এখন কোথায় আছে? কি বললো কি রাজা? ওরা ওকে ফুলেশ্বর হাসপাতালে নিয়ে গেছে। বাবা কোথায়? ঘরে তোদের তোদের ডাকছে। চলো 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 চলো। বাবা এসব কি শুনছি? জামাই তাই বললো। হ্যাঁ, সেই জন্যই না ওকে সেদিন কিরম যেন লাগছিল। কিন্তু ওর সুইসাইড করতে পারে না। ওরা না ওকে ফুলেশ্বর হাসপাতালে নিয়ে গেছে, আমি যাবো। চলো বাবা, বাইকটা বের করি। হ্যাঁ বড় খোকা, বৌমা, মাকে দেখিস। আমরা যাই, মাকে দেখি। আমিও যাবো, আমার মেয়েকে দেখতে আমিও যাবো। হ্যালো, কার ফোন? জামাই। হ্যাঁ বাবা, বাবা বাবা বলো, আমার মেয়ে কেমন আছে বলো। বাবা সুমিতার নেই, ও মারা গেছে। হ্যালো রাজা, হ্যালো হ্যালো, কেটে দিল। বাবা বাবা ও কি বললো? বলো না, বলো না, কই বললো? আমার মেয়ে এখন কেমন আছে? নেই মানে? আমাদের মেয়ে না, আমাদের ছেড়ে চলে গেছে। সুমিতা, তুই কি করলি মা? দেখি তোমরা কাঁদছো কেন? কি হয়েছে বোনের? ওরে ছোট খোকা, তোর বোন আর নেই রে। না না, হতে পারে না, ও আমাদের ছেড়ে চলে যেতে পারে না। ওই রাজা নিশ্চয়ই কিছু করেছে। যাবো, আমি হাসপাতালেই যাবো। আমাকে একটু নিয়ে যাবে? হ্যাঁ চলো চল, আমাকে নিয়ে চল বাবা, চল চল, আমি পুস্তকে যাবো, চল। শান্ত একটু শান্ত। শান্ত।
2016 সালের 11ই অক্টোবর দশমীর ভোরে কুশবেড়িয়া থেকে ফোন আসে গড়িয়ার শান্তিনগরের দাসবাড়িতে। তারা তাদের জামাইয়ের কথায় জানতে পারে যে তাদের একমাত্র মেয়ে সুমিতা আত্মহত্যা করেছে। ভেঙে পড়ে গোটা পরিবার। কিন্তু কেন এই আত্মহত্যা? সুমিতার মতন একজন শিক্ষিতা মেয়ে, যার কিনা ঠিক কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল, সে কেন এইভাবে আত্মহত্যার পথ বেছে নিল? তার জীবনের কোন পরিস্থিতিতে সে এরকম একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল? আমার মেয়ে কোথায়? পাশের ঘরে আছে। এইসব হলো কিভাবে? আমার বোন মরলো কিভাবে? ছাড়ো ছাড়ো। তোমার বোন সুইসাইড করেছে? না, আমার বোন সুইসাইড করতে পারে না। ও নিশ্চয়ই কিছু করেছে। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। কাল রাতে ঠাকুর দেখে এসেও বাড়িতেই ছিল। ওকে দেখে আমি আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম। ফিরে এসে দেখি সুমিতা। ওকে আমরা হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর ডাক্তার বলে ও আর বেঁচে নেই। আমি তোমাকে বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। তুমি টাকার জন্য আমার মেয়েটাকে মেরে ফেলেছ। আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছাড়বো না। রাজা, তোর জন্য যদি আমার বোন শেষ হয়ে যায়, আমি তোকে বাঁচতে দেবো না, আমি তোকে বাঁচতে দেবো না। চলো বাবা, আমরা ভিতরে গিয়ে দেখে আসি। আপনারা আপনারাই কি রাজাদার? আসুন। আপনাকে বডি ধরবেন না, এটা পুলিশ কেস। পুলিশকে ইনফর্ম করা হচ্ছে, ওনারা এখানে আসছেন। ডাক্তারবাবু, তুমি একটু দেখুন না, বোধহয় আমার বোন বেঁচে আছে। দেখুন, আমরা ভালোভাবে দেখেছি, উনি আর বেঁচে নেই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার বোন কিভাবে মারা গেল? দেখুন, ওনার স্বামী বলছে এটা সুইসাইড, মানে গলায় দড়ি দিয়ে মারা গেছে। কিন্তু আমার বডিটা দেখে সন্দেহ হচ্ছে। মানে মানে বডিতে প্রচুর জায়গায় ধস্তাধস্তির চিহ্ন আছে, আর যেভাবে নাক দিয়ে রক্ত বেরিয়েছে সেটাও তো সন্দেহজনক। কিছু বোঝে আমাদের বললো। হ্যাঁ, তো ও তো আমাদেরও তাই বলেছিল। তাই শোনো, ওনার স্বামীকে একটু ডেকে নিয়ে এসো। ওকে ডাক্তার। দেখুন, বুঝতেই পারছেন আমাদের সন্দেহের কারণ। মানে ও আমাকে মিথ্যে কথা বলেছে। আর সেটা পোস্টমর্টম রিপোর্টেই জানা যাবে। ডাক্তারবাবু, হ্যাঁ, বলছি ওনার স্বামী তো নেই ওখানে। নেই মানে? আমরা তো এক্ষুনি দেখে এলাম, বাবা ছেলে ওখানে বসে আছে। তাহলে ও নিশ্চয়ই কিছু করেছে। ও ভয়ে পালিয়ে গেছে। আমি 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 ওকে ছাড়বো না। দেখুন, আইন নিজের হাতে তুলে নেবেন। পুলিশ আসার সময় হয়ে গেছে, ওনারা আসলে ওনাদের সাথে কথা বলে যা করার করবেন। একটু অপেক্ষা করুন। বিজয়া দশমীর দিন মা দুর্গার বিজয়ের আগেই বিজয়া হয়ে গেল এক 24 বছরের তরতাজা তরুণীর, যা বড়ই বেদনাদায়ক। প্রাথমিকভাবে এটা একটা আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও সেটা মানতে রাজি হয়নি সুমিতার বাড়ির লোকজন। তারা উলুবেড়িয়া থানায় রাজা এবং তার পরিবারের নামে FIR করে। পুলিশ তদন্তে নামে। কিন্তু কেন এই মৃত্যু? সত্যি যদি সুমিতা আত্মহত্যাই করে থাকবে, তাহলে তার সারা শরীরে এত আঘাতের চিহ্ন কেন? তাহলে কি সুমিতার স্বামী রাজা মিথ্যা কথা বলছে? ঠিক কি ঘটেছিল সেই রাতে? কোন কাহিনী লুকিয়ে আছে সুমিতার এই অকাল মৃত্যুর পেছনে? গড়িয়ার শান্তিনগরের মেয়ে সুমিতা পেশায় রাজমিস্ত্রি। বাবা অসুস্থ থাকার জন্য বেশি কাজকর্ম করতে পারেন না। তার দুই দাদা খোকা এবং বাপি ছোটখাটো ব্যবসা করেন। কিন্তু মেধাবী ছাত্রী সুমিতা এই অভাবের সংসারেও টিউশনি এবং সেলাইয়ের কাজ করে সম্মানের সাথে লড়াই করে নিজের পড়াশুনো চালিয়ে গেছে। শান্ত এবং সদা হাসি খুশি সুমিতার দু চোখে ছিল ভবিষ্যতের হাজার রঙিন স্বপ্ন। কই রে, শোন, তাড়াহুড়ো করে তো কিছু খেলি না, তাই দুটো আটার রুটি আর একটু আলু ভাজা দিয়ে দিয়েছি। কলেজে খিদে পেলে খেয়ে নিস। মা, তুমি পারো বটে। আমি কি এখন সেই ছোট্ট খুকিটা আছি নাকি যে তুমি স্কুলের মতো আমাকে টিফিন করে দিচ্ছ? আর তাছাড়া কলেজের বন্ধুরা এসব দেখলে হাসবে। এতে হাসার কি আছে?
খিদে পেলে কেউ খায় না বুঝি? আচ্ছা বাবা, খাই, কিন্তু কাল থেকে আমাকে আর এসব টিফিন টিফিন করে দেবে না। আচ্ছা, বলছিলাম তোর কি আজও ফিরতে ফিরতে রাত হবে মা? হ্যাঁ, ওই টিউশন আছে দুটো, কলেজের পরে টিউশনটা করিয়েই ফিরবো। কেন বলো তো? জবা এসেছিল, ও বলল ওর কি ব্লাউজ দেওয়া আছে তোর কাছে। ওকে বলো আজকে রাতেই আমি ওটা কমপ্লিট করে রাখবো। হ্যাঁ রে মা, সেই সকাল থেকে রাত অবধি এত খাটিস, তোর খুব কষ্ট হয় তাই না রে মা? কিচ্ছু কষ্ট হয় না মা, এসব আমার ভালোই লাগে। আর তুমি বেকার বেকার এসব টেনশন করতে চাও না তো। সত্যি, তোর বাবা যদি একটু সুস্থ থাকতো। মা তুমি এসব নিয়ে একদম ভেবো না, আর তো মাত্র কটা বছর, তারপর এমফিলটা কমপ্লিট হলেই আমি চাকরি পেয়ে যাব। আর তারপরেই বিয়ে, আর বিয়ের পর তো আমাদের পাত্তাই দিবি না। কি যে বলিস দাদা, চাকরি পেয়ে আগে বাবা মাকে দেখবো, তারপর অন্য সব কথা। দেখা যাবে। দেখিস। হ্যাঁ দেখবো। হ্যাঁ দেখিস। থাক থাক, হয়েছে, আর ঝগড়া করতে হবে না। এই তুই তো ইউনিভার্সিটি যাবি, হ্যাঁ হ্যাঁ। আমি ওইদিকে যাব, ইউনিভার্সিটিতে ড্রপ করে দেবো। ও আচ্ছা, তাহলে তো বেশ ভালোই, আমি দাদার সাথেই বেরিয়ে যাচ্ছি মা। ঠিক আছে, চল চল চল। সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে মা। দুর্গা দুর্গা। কি গো, তুমি উঠলে কেন? তোমার তো শরীর ভালো নয়। আরে শুয়ে বসে থাকলে হবে? কাজ করতে হবে না? কাজগুলো করতে হবে তো নাকি? তোমার এই শরীর নিয়ে আজ আবার কাজ করতে যাবে? আরে না না, লেবারগুলো কাজ করছে, একটু দেখে আসি। তোমার মেয়ে কোথায়? ওই তো ছোট খোকার সাথে কলেজে গেল। ও জানো, মেয়েটার জন্য আমার বড় কষ্ট হয়। সকালে টিউশনি করে কলেজ যায়, আবার রাতে টিউশনি করে ফেরে, তার উপর সেলাই আছে, ওর নিজের পড়াশোনাও আছে। আমি সব জানি। মেয়েটার মুখের দিকে তাকালে আমার কান্না পায়। আর মেয়েটাকে দেখো, সব কষ্ট মুখ বুজে চেপে রেখে কেমন হাসি মুখে থাকে। আমি সব বুঝতে পারি গো, কিন্তু কি করব, শরীরটা তো ভালো যাচ্ছে না। শরীরটা ভালো থাকলে কি মেয়েটাকে আমি এত কাজ করতে দিতাম? সত্যি, মেয়েটা ভালো বলে কিছু বলে না। মা, কার কথা হচ্ছে শুনি? সুমিতার? হ্যাঁ বৌমা। মা, ওকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, দেখবে লেখাপড়া করে ও অনেক বড় হবে। আর ওর দাদাদের তো বোনকে নিয়ে অনেক গর্ব। যাকে মা, একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। বলছি সেই কুশবেরিয়ায় আমার এক মামাতো বোন আছে না, ওর বিয়ে অনেকবার করে যেতে বলছে। ভাবছিলাম সুমিতাকে সঙ্গে করে নিয়ে যাব। সুমিতাকে? ওর কি যাওয়ার সময় হবে? আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। আর আপনার বড় ছেলে আমাদের দুজনকে গিয়ে দিয়ে আসবে সকালবেলা, আর তারপর পরদিন সকালে আমরা দুজন আবার চলে আসবো। বলছি বাবা, আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, আমাদের আর আপত্তি কিসের, কিন্তু দেখো ও রাজি হয় কি না। সেও আসুক না, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। আমি যাই মা, রান্নাঘরে অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ চলো। কি রে, এই তো সবে আসলি আর এসে সেলাই করতে বসে গেছিস? একটু আর্জেন্ট কাজ আছে। রাখ তো তোর আর্জেন্ট কাজ, এরকম করলে শরীরটা টিকবে বল? ওঠ ওঠ বলছি। আরে একটুখানি শোন আমার কথা, ওঠ। কি করছো কি বলছি না? ওঠ 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 ওঠ, চল বস এখানে। শোন না, তোর সাথে আমার একটা দরকারি কথা আছে। আবার কি দরকারি কথা? তুই আমার সাথে সামনের সপ্তাহে কুশবেরিয়া যাবি। কেন? আমার মামাতো বোনের বিয়ে। ও, কিন্তু আমার তো সময় হবে না বৌদি। আমি কোনো কথা শুনতে চাই না, তোকে আমার সাথে যেতে হবে ব্যাস। জানা, কোথাও তো যাস না, বৌদি এত করে যখন বলছে তখন যা মা, ঘুরে আয়। আপনি চিন্তা করবেন না মা, ও ঠিক আমার সাথে যাবে, আমি ওকে রাজি করিয়ে নেব। দিন, এই নে চাটা খা, আর খেয়ে ওই তো আর্জেন্ট কাজ করে ফেল। চলুন তো। হ্যাঁ হ্যাঁ কাজ আছে। আরে কি হলো তোমাদের, কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। উফ, একে কাজ করে পারা যাচ্ছে না, তারপর একটা কাজ করতে। হ্যাঁ হ্যাঁ, এই তো দিদি এসছিস। আয়, এটা জামাইবাবু কোথায় রে? আর বলিস না, আসবেই বলেছিল কিন্তু ব্যবসার কাজে আটকে গেল, আর তাই তো আমি ওকে নিয়ে চলে আসলাম। ভালো করেছিস। হ্যাঁ সুমিতা, ভালো আছো তো? হ্যাঁ, তুমি তো শুনলাম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। একদম ঠিক কথা বলেছিস তুই, ওকে তুলে নিয়ে চলে এসেছি জানিস তো। আর ও যদি না আসতো আমারই আশা হতো না। যাক, ভালো করেছিস। আরে রাজু, তুই এখানে? আরে ওদিকে মাছ চলে এসছে।
ও আচ্ছা আচ্ছা, শোন তোর সঙ্গে আলাপ করে দিই। দিদি, এ হলো রাজা, আমার বন্ধু, একটা হসপিটালে ল্যাব টেকনিশিয়ানের কাজ করে। আর হলো আমার দিদি, আর ওটা দিদির ননদ সুমিতা, পড়াশোনায় 1 নম্বর। শোন, তোরা এক কাজ কর, ভেতরে যা, আমি ওদিকটা একটু দেখি। চল যা, চল মাছটা দেখি। হ্যাঁ চল চল। যা। বলিস তো তোর বৌদি, তুমি যে কি বলো না সত্যি। চলো তো, হাই চল, সবাই খুঁজছে তোকে। বৌদির সাথে বিয়ে বাড়ি যাওয়া, সেখানে রাজার সাথে আলাপ, যেন শান্ত সুমিতার জীবনে আসে এক নতুন মোড়। আনমনি সুমিতার মনে কোথাও যেন বাসা বাঁধে রাজা, যদিও তা প্রকাশ করে না মুখচোরা সুমিতা। এরপর বাড়ি ফিরে এসেও রাজার সাথে সেই আলাপের রেশটাই থেকে যায় তার মনে। এমনিতেই মানুষ বুঝতে পারে না যে তার জীবনে কখন কি ঘটবে, ঠিক তেমনি সুমিতাও বুঝতে পারেনি যে রাজার সাথে তার আলাপই অজান্তে মৃত্যুর বীজ রোপণ করেছিল সে। অচিরানন্দ, তুই আবার ফোন করলো। হ্যালো, হাই, হ্যাঁ কে বলছে? জানি না আমার মনে আছে কিনা, অধমের নাম রাজা। ও আপনি? যাক, তাহলে মনে আছে। আমার মেমোরিটা এমন কিছুও খারাপ নয়। না না, সেটা জানি। আচ্ছা, আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? কি করবো বলো, হ্যাঁ তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল, তাই নাম্বারটা জোগাড় করে ফেললাম। ও বিরক্ত করলাম? না না, বলুন কেমন আছেন? ভালো নেই। কেন? আসলে যেদিন থেকে তোমার সঙ্গে আলাপ হয়েছে, সেদিন থেকে আমার জীবনটাই বদলে গেছে। সে কি? জানি না কেন, তবে তোমার সঙ্গে সবসময় কথা বলতে খুব ইচ্ছে করে। কি হলো? কিছু না। একটা কথা বলবো? কি? আমরা কি দেখা করতে পারি? কেন? না এমনি কিছুই না, মানে জাস্ট ওই গল্প করার জন্য। না তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে নো প্রবলেম। না না, তা নয়, আসলে কলেজ টিউশন নিয়ে একটু চাপে থাকি তো, তাই সময় পাই না। না না, জোর করবো না, যখন তোমার সময় হবে তুমি আমাকে বলো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। কিরে, কার কথা ভাবছিস? কার কথা ভাববো সেটাই তো জিজ্ঞেস করছি। কার কথা ভাবছিস? ওই ছেলেটার? কোন ছেলেটা? কোন ছেলেটা? কি যেন নাম ছেলেটার, কি যেন নাম ছেলেটার? ও রাজা। আমি কেন ওর কথা ভাবতে যাব? কেন? ভাবতেই পারিস, ক্ষতি কি? আমি তো অন্য কিছু ভাবছিলাম। অন্য কিছু? ও তাহলে অন্য কেউ আছে? তোর বৌদি কি যে বলো না। এই শোন না, বলছি মা খেতে ডাকছে, খেতে চল। হ্যাঁ চলো, আমারও খুব খিদে পেয়েছে। চলো চল চল, তাড়াতাড়ি চল। পুলিশ ফাইল। কেমন আছেন আপনারা? আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে বৃদ্ধাশ্রম, আর বৃদ্ধাশ্রমের জীবনের সাথে আমরাও জড়িয়ে গেছি। সময় বদলাচ্ছে, দিন পাল্টাচ্ছে, আমাদের জীবনেও এসেছে নানা বদল। আমাদের জীবনের নতুন গল্প শোনাতে খুব শিগগিরই আসছি আমরা। দেখা হবে বৃদ্ধাশ্রমের 2য় ভাগে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। প্রথম ভাগের বিপুল জনপ্রিয়তার পর 2য় ভাগের নতুন কাহিনী নিয়ে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আসছে। পুলিশ ফাইল। বাবা, ও বাবা, আমায় ডাকছিলে বাবা? হ্যাঁ রে মা। তা বলো, কি বলবে? কলেজ যাচ্ছিস? হ্যাঁ। শোন না, তোর মা বলছিল সামনেই নাকি তোর পরীক্ষা। তো আমি একটা কথা বলি কি মা, এখন ওই টিউশন সেলাই এগুলো বাদ দে, মন দিয়ে পড়াশোনাটা কর। আর এখন তো আমি অনেকটা সুস্থ আছি না, আমি দেখবি ঠিক সামলে নেব। শোনো বাবা, এসব কাজের জন্য আমার পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া এসব কাজ হুট করে ছেড়ে দেওয়া যায় বলো? আরে বাবা তো ঠিক কথাই বলেছে, আর এই পরীক্ষার সময় একটু মন দিয়ে পড়। ব্যাস, পর্দা আবার তুই শুরু করলি। কেন, আমি কি ভুল কিছু বলেছি? তোর বৌদির কাছেই তো শুনি সারাদিন শুধু খেটে মরছিস, পড়বিটা কখন? আমি এসবের জন্য ঠিক আমার সময় বার করে নেব, তোরা এত ভাবিস না তো।
জানি তোকে আমরা ঠিক মতো হেল্প করতে পারি না, কিন্তু তাই বলে আবার সেন্টিমেন্টাল কথা বলছিস। আচ্ছা তোরা যদি মাথার উপর না থাকতে আমি কি এই লড়াইটা লড়তে পারতাম বল? তাহলে এরকম ভাবে বলছিস? কি রে, ফোনটা কেটে দিলি? কে ফোন করেছিল? ওই কলেজের এক বান্ধবী ফোন করেছিল। আমার দেরি হয়ে যাচ্ছে দাদা, আমি তাহলে আসি। আসছি বাবা। হ্যাঁ সাবধানে যাস। আচ্ছা। হ্যাঁ বাবা বলো, শরীর কেমন আছে? এখন অনেকটা ভালো আছি রে। হ্যাঁ হ্যালো, ফোনটা কেটে দিলে কেন? হ্যাঁ আমি তো বললাম তুই তো আমার সাথে আর কথাই বলবে না। না না, আর তেমন কোনো ব্যাপার নয়, আসলে বাড়িতে বাবা দাদা ছিল তো তাই। সরি। এতে সরির কি আছে, বলুন কি বলবেন। বলছি আজ তুমি ফ্রি আছো? কেন? মানে আজ একটু জরুরি কাজে কলকাতা যাচ্ছি, তা ভাবলাম ওই গিয়ে ফেরার পথে তোমার সঙ্গে একটু দেখা করে আসবো। কিন্তু প্লিজ একবার, হয়তো শেষবার। কেন? কিছু না, বলো না দেখা করা সম্ভব কিনা। কখন? আমার কিন্তু কলেজে ছুটির পর ছাড়া হবে না। ঠিক আছে, তাই হবে। ওকে। সরি, একটু লেট হয়ে গেল। না না ঠিক আছে। কতক্ষণ? তা প্রায় 2 ঘন্টা হবে। আসলে কাজ হয়ে যাওয়ার পর সোজা এখানে চলে আসলাম। আমার খুব খারাপ লাগছে, মানে আমার জন্য আপনাকে এতক্ষণ। এতে খারাপ লাগার কি আছে? তুমি এসছো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার কাছে কিন্তু বেশি সময় নেই, আপনি বললেন তাই এলাম। জানি, আসলে অনেকদিন ধরে একটা কথা মনের মধ্যে লুকিয়ে আছে, সেটা তোমাকে বলতে চাই। হয়তো কথাটা তোমার পছন্দ হবে না, তাই ফোনে বলেছিলাম যেটাই আমাদের শেষ দেখা। কি এমন কথা? দেখো সুনিতা, তুমি পড়াশোনায় ভালো, আমার থেকে অনেক ভালো। অনেক ভালো ছেলে তুমি জীবনে পাবে, কিন্তু আমার মনের কথাটা আজ তোমাকে বলতেই হবে। ও তুমি অবাক হচ্ছ না? দেখো, তোমার সঙ্গে আলাপ হওয়ার পর আমার রাতের ঘুম চলে গেছে। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, সত্যিকারের ভালোবাসি তোমাকে আমি। না না, আমি তোমাকে কোনো জোর করব না। আসলে আমি আমার মনের কথাটা তোমাকে না বলে থাকতে পারছিলাম না। তোমার যদি আপত্তি থাকে তাহলে নো প্রবলেম। এ কি, তুমি হাসছো কেন? তুমি একটা পাগল। তার মানে তুমিও? ইয়েস! সুমিতার জীবনে আসে এক নতুন মোড়। রাজার ভালোবাসার ডাক সে উপেক্ষা করতে পারেনি, কারণ রাজার প্রতি ভালো লাগা আগে তার মনে বাসা বেঁধেছিল, আর তারপর সেই ভালো লাগাই ভালোবাসায় পরিণত হয়। শুরু হয় সবার চোখের অলক্ষ্যে দুজনের মেলামেশা। দেখতে দেখতেই বেশ কিছুদিন কেটে যায়। রোজ তাদের দেখা সাক্ষাৎ না হলেও ফোনে নিয়মিত চলতে থাকে তাদের ভালোবাসার কথোপকথন। এরই মধ্যে সুমিতার MA পরীক্ষা শেষ হয়ে যায়। দেখতে দেখতেই সময় আসে পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। কিরে মা, হঠাৎ তুই পায়ে হাত দিয়ে প্রণাম করছিস? বাবা, আমি এমএতে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি বাবা। ও মা, তাই নাকি? বাবা খুব ভালো, খুব ভালো। আমার মেয়ে, দাঁড়া তোর মাকে ডাকি আগে। কি গো, শুনছো? কোথায় তুমি? এদিকে এসো তাড়াতাড়ি। কারণ আছে। মা, তুই এসে গেছিস? শোনো, আমার মেয়ে এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছে। আমি জানতাম মা, তুই পারবি। আমি জানতাম। মেয়েটা কার? আমার। ও, আগে থেকে এসে সব জানিয়ে দিয়েছিস? ভাবলাম আমি বলবো। এসব মিষ্টিতে হবে না ছোটদা, ভালো ট্রিট চাই।
ও তো ঠিকই বলেছে ঠাকুরপো, মেয়েটা কত কষ্ট করে পাশ করলে বলো তো। ঠিক আছে, ডিনারের খরচ আমার। তাতে কি হবে? ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, চিলি চিকেন, বিরিয়ানি, চিলি চিকেন, বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি। হ্যাঁ বলো। বলো মানে? সে কখন থেকে তোমার ফোনের জন্য ওয়েট করছি, বাধ্য হয়ে ফোন করলাম। ও মানেটা কি? তোমার রেজাল্ট নিয়ে সারাদিন আমি কত টেনশনে জানো তো? কি হলো, চুপ করে আছো কেন? বলবে তো। না মানে শোনো, আমি জানি তোমার রেজাল্ট খারাপ হতে পারে না, যা হয়েছে সেটা বলো তাতে। ফার্স্ট ক্লাস। ইয়েস, আমি জানতাম। তাই নাকি? হ্যাঁ, এর জন্য তো আগে থেকে তোমার জন্য একটা সারপ্রাইজ তৈরি করে রেখেছি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? রোববার দিন দেখাও, তারপরে বলবো। আচ্ছা, আমি এখন রাখছি, বাড়িতে সবাই আছে। ওকে, গুড নাইট। ও তুমি? কি আছে এতে? সারপ্রাইজ। বলো না কি আছে। নিজেই খুলে দেখে নাও। সোনার হার? সোনার মেয়ের জন্য সোনার হার? না না, এটা আমি নিতে পারবো না। কেন? বাড়িতে কেউ দেখে ফেললে কি জবাব দেব? বলবে যে আমি দিয়েছি। না না। তাহলে তাহলে আমরা কি সারা জীবন এইভাবে এই পার্কে বসে কথা বলবো? তা নয়, তবে এখন নয়, সময় হলে বলবো। ঠিক আছে, যখন আমার সঙ্গে দেখা করতে আসবে তখনই নয় পড়ে আসবে। যাও। দারুণ লাগছে। কি দেখছো? তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? সন্দেহ আছে? না তা নয়, তবে ভয় হয়। কেন? যদি তুমি আমায় ছেড়ে কখনো চলে যাও। আমার মাথা খারাপ নেই। তুমি আমায় সারা জীবন এভাবেই ভালোবাসবে তো? কথা দাও। কথা দিচ্ছি, আমি তোমাকে সারা জীবন এইভাবে ভালোবাসবো। আমায় ডাকছিলে বাবা? হ্যাঁ রে মা, বস আমার পাশে বস। হ্যাঁ, কি বলবে বলো? বলছিলাম কি মা, পড়াশোনা তো অনেক হলো, অনেক কষ্ট করছিস তুই, আমরা চাই তোর বাকি জীবনটা খুব সুখে কাটে। মানে? মানে তোর বাবা তোর জন্য একটা ভালো ছেলে দেখেছে। না, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? মানে আমি এমফিল করব, তারপর চাকরি বাকরি করব, আর তাছাড়া বিয়ের জন্য তো এখন অনেক বয়স পড়ে আছে মা। না রে, সবকিছুর তো একটা সঠিক সময় আছে। না, আমি এখন বিয়ে করতে পারবো না, ব্যাস। মা, সুমিতা ওভাবে চলে গেল কেন? দেখো না বৌমা, বিয়ের কথা শুনতেই কেমন পালিয়ে গেল। ও বুঝেছি, আপনি চিন্তা করবেন না তো, আমি দেখছি। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, সত্যিকারের ভালোবাসি তোমাকে। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে সারা জীবন এইভাবে ভালোবাসবো। ও বৌদি, হ্যাঁ রে, ব্যাপারটা কি? কি ব্যাপার? বিয়ে করবি না কেন বললি? আমি তো আমার পড়াশোনাটা শেষ করব তাই। হুম, আমার তো একটু অন্যরকম লাগছে। হ্যাঁ রে, এই মনের মধ্যে কাকে লুকিয়ে রেখেছিস? হ্যাঁ বল না, কে সে? বল। একদম মিথ্যা কথা বলবি না, আমিও কিন্তু একটা মেয়ে, আর তুই জানিস তো মেয়েরা চোখ দেখলেই সব বুঝতে পারে। বল না রে, কে সে? বলবি? রাজা না? ও তাহলে ভালো মেয়ে ডুবে ডুবে জল খাচ্ছ? হ্যাঁ বৌদি, ঠিক আছে, আর কিছু চিন্তা করতে হবে না, এবার আমি সব দেখছি।
পাগলি। দেখুন, এই ছেলেমেয়েরা যখন নিজেরাই নিজেদের পছন্দ করে ফেলেছে তখন আমাদের আর কি বলার আছে, কি বলেন? ঠিক বলেছেন একদম। আজকালকার ছেলে মেয়ে, ওদের তো জোর করা যায় না। তা অবশ্য ঠিকই, তবে নিয়ম কানুন বলতে একটা কথা আছে। সে তো অবশ্যই। তাহলে আর দেরি করে লাভ কি? বাকি কথাগুলো সেরে বিয়ে একটা দিন ঠিক করে ফেললেই তো হয়। হ্যাঁ, আমি বলছিলাম কি, রাজা আর বড়দের মাঝখানে বসে কি করবে? আমি বরং ওকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো বৌমা, তুমি ওকে আমাদের বাড়ি ঘরগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। যাও বাবা, যাও, তুমি যাও। এসো রাজা, আমার সঙ্গে এসো। তাহলে সব ঠিক হয়েই গেল। তাহলে ওই দেনা পাওনার ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। এসো এসো, আরে এসো না বাবা। লজ্জাবতী লতা যেন প্রথম দেখছি। আর ডুবে ডুবে যখন জল খাচ্ছিলে তখন লজ্জা ছিল না? এই শোন, ওদিকে সানাই বাজার দিনক্ষণ ঠিক হচ্ছে। তোরা মিয়া বিবিতে এখানে বসে দিন ঠিক কর, আর কোথায় হানিমুন করতে যাবি সেটাও ঠিক করে নে। এই শোন না, আমার অনেক কাজ পড়ে আছে, আমি কাজগুলো গিয়ে করি, বুঝলি? আর রাজা, তোমার বউকে তোমার দায়িত্বে রেখে গেলাম, এরকম ভাবে সারাটা জীবন আগলে রেখো ভাই। আমি চললাম। হ্যাঁ, না বসো। এরপর দুই পরিবারের মত অনুযায়ী 2016 সালের 22শে এপ্রিল বেশ ধুমধাম করেই বিয়ে হয়ে যায় রাজা আর সুমিতার। সুমিতার বাবা এই বিয়েতে নিজের সাধ্যের বাইরে গিয়ে প্রায় 3 লক্ষ টাকা খরচা করেন, কিন্তু বিয়েতে যে 1 লক্ষ টাকা পণের দাবি করেছিল পাত্রপক্ষ, তা পরে পুজোর সময় দেওয়ার কথা হয়। বাকি সবকিছু ঠিকঠাক থাকায় সুমিতা ভবিষ্যতের হাজারো রঙিন স্বপ্ন নিয়ে রাজার হাত ধরে শুরু করে এক নতুন সংসার। কিন্তু স্বপ্ন যে সবসময় সত্যি হয় না তা বিয়ের কিছুদিনের মধ্যেই বুঝতে পেরেছিল সুমিতা। সে কখনো ভাবতেও পারেনি যে সে তার ভালোবাসার মানুষটার এক অন্য রূপ দেখবে। তুমি আবার আজকে মদ খেয়ে এসেছো? বেশ করেছি। তোমার আমি যদি জানতাম তুমি এভাবে রোজ মদ খেয়ে আসবে তাহলে তাহলে কি? তাহলে কি? তুমি আগে বিয়ে করছো না, তাই তো? কিন্তু এখন আর কিছু করার নেই, জানো, কারণ এখন তুমি আমার বউ আর আমি তোমার বর। ভাবতেও পারিনি কোনোদিন এরকম রূপ আমাকে তোমার দেখতে হবে। এখনো অনেক রূপ দেখা বাকি। এই শোনো, তুমি তোমার বাবাকে ফোন করেছিলে? টাকাটা কবে দেবে? তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুমি ঠিক সময় মতো টাকাটা দিয়ে দেবেন। ভাবতে হবে না, 1 লাখ টাকার ব্যাপার, টাকাটা আমার চাই। কেন? মদ খাওয়ার পয়সা নেই বুঝি? মাতাল কোথাকার! একদম বাজে কথা বলবে না, বলে দিচ্ছে। কেন? কি করবে? বাজে কথা বললে কি করবে? গায়ে হাত তুলবে? কালকে গিয়ে বাবার কাছ থেকে টাকাটা নিয়ে আসবে, না হলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে, বলে দিলাম। তুমি তো জানো আমাদের অবস্থা, সব জেনে শুনে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার টাকাটা লাগবে। সব পুলিশ ফাইল। চিনি, চিনি মা, একটু তাড়াতাড়ি আয় তো মা। এই আমাদের চিনি, মিষ্টিতে হার মানবে মধু। তোমাদের ঘরে আসছে এই বালিকা বধূ। আগামী 4ঠা ফাল্গুন আমার বিয়ে, আপনাদের কিন্তু সবার আসা চাই। ঘরে ঘরে মন মাতাবে এই বালিকা বধূ।
এখন আমি এতগুলো টাকা কোথা থেকে পাই বলতো মা? হ্যাঁ রে, ও কি টাকার জন্য তোর উপর অত্যাচার করছে? না না মা, ও টাকাটা চাইছে। বুঝেছি রে, তবে কথা যখন দিয়েছি তুই টাকাটা দিয়ে দেবো। আসলে তোর বিয়ের সময় অনেকগুলো টাকা দেনা করেছি তো, সেগুলোই এখন শোধ করা হয়নি। আমি সব বুঝতে পারছি বাবা, কিন্তু আমি কি করব বলো? আসলে ওখানে আমাকে এই নিয়ে এত কথা শুনতে হচ্ছে। তোর শ্বশুর শাশুড়ি ওকে টাকার লোক কেউ ছাড়ে মা? তোমরা চিন্তা করো না, আমি দেখছি কিভাবে ম্যানেজ করা যায়। শোন না মা, আমাকে কটা দিন সময় দে, আর জামাইকে একটু বুঝিয়ে বলিস। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি সব দেখে নিচ্ছি বাবা, তোমরা চিন্তা করো না। আচ্ছা আমি আসছি, হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাস মা। দুর্গা দুর্গা। হ্যাঁ গো, কি হবে বলো তো? জানি না, দেখি কি করা যায়। হ্যাঁ বলো বৌদি। কি রে, কেমন আছিস? ভালো। তোর গলাটা এরকম শুকনো লাগছে কেন রে? কিছু হয়েছে? কই না তো, কিছু হয়নি তো। শুনলাম তুই নাকি আজ বাড়িতে টাকার জন্য এসেছিলি। কেন রে? ও কোনো ঝামেলা করছে? বলবো বৌদি, আমি তোমাকে পুজোর পর বাড়িতে গিয়ে সব বলবো। বল না, এখনই বল না। জানো বৌদি, ও রোজ মদ খেয়ে। আমি এখন রাখছি বৌদি, ও জেগে যাবে, আমি তোমাকে পরে সব বলবো। দেখতে দেখতেই কেটে যায় বেশ কয়েকটা মাস। রাজা এবং তার পরিবারের শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করে মুখ বুঝে জীবনের এই বিপর্যয় মেনে নেয় শান্ত মুখ চোরা সুমিতা। নিজের এই যন্ত্রণার কথা ঘুণাক্ষরেও জানতে দেয় না তার পরিবারের লোকজনদের। যদি তারা ব্যাপারটা আজ করেও থাকে, তবুও অসহায় বাবা মায়ের চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। দেখতে দেখতে চলে আসে পুজো। চতুর্থীর দিন অর্থাৎ 5ই অক্টোবর বুধবার সুমিতা আসে তার বাপের বাড়ি। জানি তোর বাবা পুজোর সময় টাকাটা দেবে বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত জোগাড় করে উঠতে পারেনি। বেচারা আপ্রাণ চেষ্টা করছে রে মা। না মা, আসলে কি তোর কপালে এটা কিসের দাগ মা? না ও কিছু না মা, ওই কলপারে পিছলে পড়ে গেছিলাম তো, তাই ওখানে একটু। আর কত মিথ্যে কথা বলবি? আমি যে তোর মা, তোকে আমি পেটে ধরেছি। তুই যতই লুকাস না কেন, আমি জানি ওরা টাকার জন্য তোর উপর অত্যাচার করছে। না না মা, থাক, বলতে না চাইলে বলিস না। আসলে কি জানিস মা, সবই নিয়তি। নইলে তোর মতো একটা মেয়ে ওরকম একটা ছেলেকে ভালোবাসে? আর আমরাই বা কোনোদিনও ভেবেছিলাম যে তোর কপালে এত কষ্ট লেখা আছে? না না, তুমি এত চিন্তা করো না মা, দেখো সব ঠিক হয়ে যাবে। আসলে ওই টাকার জন্য একটু। বুঝেছি, তুই বস, আমি দেখছি। এই টাকাটা রাখ, জামাইকে দিস, আর ওকে বলিস যত তাড়াতাড়ি সম্ভব ওর পাওনাটা ওকে দিয়ে দেবো। মা, আবার এটা কেন? এটা রাখ, আর শোন, তেমন যদি কিছু হয় তুই এখানে চলে আসিস। তোর মা বাবা যতদিন বেঁচে আছে তোর কোনো অভাব হবে না। না মা, তার হয় না। কেন? আমার ভাগ্যে যা আছে তাই তো হবে। সত্যি তোর সহ্য ক্ষমতা দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। তা হ্যাঁ রে, জামাই কবে আসবে? বলেছে সপ্তমীর দিন এসে আমাকে নিয়ে যাবে। ও মা, আমি একটু বাঁচতে চাই মা, আমি একটু সুখে শান্তিতে বাঁচতে চাই মা। কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে।
বাঁচতে চেয়েছিল সুমিতা, একটু সুখে বাঁচতে চেয়েছিল সে, কিন্তু তার আর বাঁচা হলো না। সপ্তমীর দিন রাজা সুমিতাকে নিয়ে যাওয়ার পর দশমীর দিন অর্থাৎ তার ঠিক 3 দিন পর তার রক্তাক্ত দেহ পায় তার পরিবার। দশমীর দিন মায়ের বিজয়ার আগেই বিসর্জন হয়ে গেল সুমিতা। কিন্তু তার মৃত্যুর ব্যাপারে তার স্বামী রাজা যে বয়ান দিয়েছে তা কি সত্যি? ঠিক কি হয়েছিল সেই রাতে? মারা যাবার আগে কতটা যন্ত্রণা পেয়েছিল সুমিতা, কতটা বাঁচতে চেয়েছিল সে? মনের মধ্যে কি ছিল সেটা বুঝতে পারিনি। তবে যেদিন ঘটনাটা ঘটে সেদিন ও আমার সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিল, একসাথেই ছিলাম প্রায় 9:30 থেকে রাত্রি 1:30 পর্যন্ত। তার মধ্যে মনের মধ্যে বুঝতে পারিনি যে ওর মনের মধ্যে কোনো রাগ ছিল, সেটাও বোঝায়নি। তারপর ও শাশুড়ি শ্বশুরের সাথে বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু তারপরে কীভাবে ঘটনাটা ঘটলো আমরা বুঝতে পারিনি। মেয়ে হিসাবে আমাদের কাছে তো ভালোই ছিল। মেয়েটির আজ পর্যন্ত আমাদের কাছে ব্যবহার অতীব সুন্দর। তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াই হোক যে কোনো নিশ্চয়ই ঘটেছে। হ্যাঁ, সেই এতে তার সোসাইটি আত্মহত্যাই করেছে। হ্যাঁ, এটা আমরা একবারে সুস্পষ্টভাবে বলতে পারি। না, নিজের যন্ত্রণার কথা বলার জন্য আর সুমিতা নেই। রাজা এবং তার গোটা পরিবার বর্তমানে পুলিশের হেফাজতে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডি সুমিতা মণ্ডলের হত্যা রহস্যের তদন্ত করছে। হয়তো আসল রহস্যটা বেরিয়ে আসবে। কিন্তু আর কদিন এভাবে পণ প্রথার বলি হবে নারী। পণের আগুনে হাজারো সুমিতা শেষ হয়ে যাবার আগে সরবভোগ সমাজ চোখ খুলুক ওই অর্থলোভী পিশাচগুলোর। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।